কোনো একটা অংশ অর্থাৎ তেল, থেজির যে তেল সেই তেলটা শুকরের চর্বি এটাতে আছে এবং সে কথাটা পরিষ্কারভাবে লেখা থাকবে যে থেজি খুগি। আমরা আপনাদেরকে পরিষ্কার করেছি যে যদি কোনো পণ্যের গায়ে ইনগ্রেডিয়েন্টসের ভিতরে যদি লেখা থাকে থেজি খুগি তাহলে তো আপনি খাবেন না। তো এর চাইতেও আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা তো ইজি সহজ ধরা যায় যে শুকর কথাটা লেখা রয়েছে, কিন্তু এছাড়াও কিন্তু বেশ কিছু আহ, আহ, জিনিস আছে যেগুলো সেখানে থাকলে আপনি খেতে পারবেন না, আমি খেতে পারবো না। কেমন? একটা হচ্ছে লেসিথিন। লেসিথিন, লেসিথিন মনে রাখবেন, লেসিথিন লেখা থাকলে কোনো পণ্যের গায়ে লেসিথিন কথাটা লেখা থাকলে খেতে পারবেন না। লেখা থাকবে আলকোহল, অর্থাৎ অ্যালকোহল। অ্যালকোহল ইংলিশে অ্যালকোহল বলে, আর কোরিয়ান ভাষায় যতদূর মনে আছে আলকোহল বলা বলা লেখা থাকে, তাই না? তো অ্যালকোহল থাকলে আপনি খাবেন না। লেখা থাকতে পারে ক্যাফেইন। তো ক্যাফেইন যদি সাধারণ পণ্যে, সাধারণ পানীয়তে যদি ক্যাফেইন থাকে তাহলে সেটা খাওয়া যাবে না। যদিও আমাদের দেশগুলোতে টাইগার, শার্ক ইত্যাদিতে 13-14% কিন্তু আপনার ক্যাফেইন দেওয়া থাকে, আর তারা সেখানে লেখে 3%, 4%। এই জন্য টাইগার, শার্ক এগুলো খাওয়া যাবে না, খাবেন না। মানে বিরত থাকাটা খুবই জরুরি, উত্তম। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথম লাইভ যেটা কেটে গিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে কোনো পণ্যের গায়ে থুয়েজি খুকি লেখা থাকে, কিন্তু তার মানে এই নয় যে সেই পণ্যটা থুয়েজি খুকি দিয়ে বানানো হয়েছে। বরঞ্চ থুয়েজি যে কোম্পানিতে তৈরি হয় থুয়েজির কোনো পণ্য, মানে থুয়েজির চর্বি, মানে শুকরের চর্বি দিয়ে, ফ্যাট দিয়ে যে বানানো হয়েছে এমন কোনো একটা জিনিস প্রোডাক্ট যে কোম্পানিতে হয়েছে, সেই একই কোম্পানিতে কিন্তু আপনার এই পণ্যটা তৈরি হয়েছে। তার মানে কোরিয়ানরা এত স্পষ্ট। একটু আপনাদেরকে দিচ্ছি রোমান ভাই, আমি আপনাদেরকে আসছি, কমেন্টে পড়ে যাচ্ছি, একটু শুনে নেন। তো ওই একই কোম্পানিতে কিন্তু ওই সাইদা হোক বা অন্য কোনো পানীয় হোক, সে পানীয় হোক বা খাবার হোক, ওই একই কোম্পানিতে বানানো হয়েছে, কিন্তু তারা বলছে যে এই খাবারের ভেতরে থেজি নাই, মানে সেখানে কোনো থেজির কথা নেই, ইনগ্রেডিয়েন্টসের ভিতরে কোনো থেজির কথা নেই। তাহলে আমাদের বুঝতে হবে যে যদি সরাসরি ইনগ্রেডিয়েন্টসের ভিতরে আহ, ফুহা জীবাং, ট্রান্স জীবাং, নর্মাল সাধারণ যে কমন জীবাং আছে, এই জীবাঙের বাইরে যদি অন্য কোনো জীবাং থাকে এবং সেই জীবাঙের উদ্দেশ্য হয় অ্যানিম্যাল ফ্যাট, তাহলে কিন্তু খাওয়া যাবে না। জন্তুর চর্বি যদি বিদেশে বিদেশে যদি জন্তুর চর্বি নামক কোনো জিনিস থাকে পণ্যের গায়ে, সেই পণ্য খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এটা আবার কিসের ফতোয়া? খাওয়া যাবে না এজন্য যে সেই পণ্যে জন্তুর চর্বি ব্যবহার করা হয়েছে, যে জন্তুটা হারাম। এবং মোস্ট অফ হচ্ছে শুকরের চর্বি দিয়ে কিন্তু অমুসলিম দেশগুলোতে মানে খাবারকে উপাদেয় করা হয়, শুকরের চর্বি দিয়ে দেওয়া হয়, এবং এটা এক্সপেন্সিভ। শুকরের চর্বিটা ঘির চাইতেও নাকি বেশি দামি, মানে যে বাটার আমরা খাই, আল্লাহ পাকি ভালো জানেন যে এই শুকরের চর্বিতে কি মজা আছে। তো বলেছিলাম যে শুকরের চর্বি, অ্যানিম্যাল ফ্যাট কথাটা লেখা থাকলে আপনি ধরে নিতে পারেন যে সেটি হচ্ছে শুয়োরের চর্বি অথবা গরুর চর্বি। তো গরু কেন হালাল হওয়া সত্ত্বেও কেন হারাম বলা হবে? কারণ হচ্ছে গরু তো আমাদের দেশে জবাই করা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এরা তো কোনো কিছুই উচ্চারণ করে না, এটা তো কোনো কিছুই বলে না এবং কোনো জবাই করা হয় না, এরা এমনিতেই গরু জবাই করে ফেলে। সুতরাং এদের গরুটাও কিন্তু হালাল না। তো সেই গরুর থেকে উৎপন্ন যে চর্বি আছে, সেই গরুর থেকে নির্গত যে চর্বিটা দিয়ে যখন একটা ফুড বানাবে, তো সেই ফুডটা স্বাভাবিকভাবেই আমরা ওটাকে হালাল বলতে পারবো না। খুব খেয়াল রাখবেন, কোনো একটা এখন থেকে একটা জিনিস পেলাম আর খেয়ে ফেললাম এমন যেন না হয়। যতটুকু খাবেন সলিড খাওয়ার চেষ্টা করবেন। অনেকেই কিন্তু অন্য ধরনের কথা বলেন, আমি সেদিকে যাচ্ছি না, আমার মূল বিষয়টা আমি গুরুত্ব দিচ্ছি, মূল বিষয়টার প্রতি। এই বিষয়টা অনেকে জানতে চান এবং প্রতিদিন না হলেও একজন দুজন কিন্তু প্রতিদিন, মানে দিন মাদা
দিন মাদা মেসেজ করেন যে হুজুর একটু দেখে দেন এটা কি হালাল না হারাম। হুজুরের চাইতে আপনাদের বেশি জানার কথা, কারণ আপনারা আমার চাইতে ভাষা বেশি ভালো জানেন। তো আপনাদেরকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই টেকনিক অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ কোরিয়াতে যে কোনো পণ্যই আপনি বাছাই করতে পারবেন কম বেশি। তা আমি বলেছিলাম প্রথম টেকনিক হচ্ছে যে জিবাং। জিবাংয়ের মধ্যে যদি জন্তুর জিবাং থাকে, অ্যানিম্যাল ফ্যাট থাকে, তাহলে খাবেন না। এই দেশে, মালয়েশিয়াতে যদি হয়, আমাদের দেশে যদি হয়, ইন্দোনেশিয়াতে যদি হয়, মুসলিম দেশে যদি হয়, তাহলে কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে সেই সমস্ত জায়গাতে, সেই সমস্ত দেশে শুকর নেই। শুকর খায় পাহাড়ি যারা উপজাতি আছে, অথবা হিন্দু যারা আছেন, মানে অন্যান্য অল্প, মানে অল্প সংখ্যক লোক, তারা জাতি গোষ্ঠী, তারা শুকর খেয়ে থাকে। এবং তারা এত পরিমাণে শুকরকে প্রিজার্ভ করা, এটাকে স্টোর করা এবং এটা দিয়ে এত কিছু বানানো, এটা সম্ভব হয় না। জাতীয় পর্যায়ে এটা কিন্তু, ন্যাশনাল পর্যায়ে এটা কিন্তু হয় না। সেজন্য আমাদের দেশগুলোতে যে অ্যানিম্যাল ফ্যাট আছে, সেই অ্যানিম্যাল ফ্যাটগুলো কিন্তু হালাল। কারণ আল্লাহ আল্লাহ তাআলার নাম দিয়েই জবাই করা হয়। আহ, গরুর চর্বি আছে, ছাগলের চর্বি আছে, ভেড়ার চর্বি রয়েছে, কেমন। তো এগুলো আমাদের দেশে সমস্যা নেই। আর মজার বিষয় হচ্ছে যে গ্লোবাল প্রোডাক্টের গায়ে, মুসলিম দেশের গ্লোবাল প্রোডাক্টের গায়ে অলরেডি লেখাই থাকে হালাল, আরবিতে কিন্তু লেখা থাকে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে অমুসলিম দেশের অনেক দেশই কিন্তু তাদের পণ্যের গায়ে সুন্দর করে আরবিতে হালাল লেখে। তো যদি হালাল লেখা থাকে তাহলে সেটা হালালই আপনাকে মানতে হবে, কারণ সেটার ভিতরে অ্যালকোহল নাই, অ্যানিম্যালের ফ্যাট নেই, অ্যানিমাল মানে জন্তুর চর্বি নেই। আর তার তার ভিতরে আমি বলেছিলাম লেসেটিন নাই। আচ্ছা আসুন জেনে নিই লেসেটিন জিনিসটা কি। এটা কিন্তু অধিকাংশ কোরিয়ান পণ্যের গায়ে কিন্তু আমরা দেখতে পাই যে লেসেটিন আছে। এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে দইটা কি হালাল কিনা, সেটা কিন্তু আমি কিন্তু বলতে যাচ্ছি। যদি মনে না থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে হুজুর আপনি বলেননি। আচ্ছা, লেসেটিন লেসেটিন আর জেলেটিন প্রায় একই গোত্রের জিনিস, যতদূর আমি জানি, আমার জ্ঞান সীমিত। লেসেটিন যদি লেখা থাকে তাহলে কিন্তু ওই খাবার খাবেন না। অনেক আইসক্রিমে গায়ে লেসেটিন কথাটা লেখা আছে, অনেক দইয়ের গায়ে লেসেটিন কথাটা লেখা আছে। তো জেলেটিন বা লেসেটিন এই দুটো জিনিস, এটা থাকলে আপনি সেই পণ্য, সে খাবার খেতে পারবো না। কেন পারবো না? কারণ হলো এই জেলেটিনটা বা এই লেসেটিনটা অবশ্যই অবশ্যই জন্তু থেকে তৈরি, এবং সেই জন্তুটা আপনি সুনিশ্চিতভাবে আপনি ধরে নেবেন যে এটি হচ্ছে শুয়োর, পিগ। তো পিগ, আপনারা তো জানেন যে পিগ আমরা খাই না। আর এটা অনেক বড় স্পর্শকাতর বিষয় আমাদের মুসলিমদের জন্য। তো যদি লেসেটিন কথাটা লেখা থাকে, লেসেটিন বানানটা তো আপনারা জানেন, সে বানানটা দেখবেন। আর বা জিলেটিন এই কথাও লেখা থাকতে পারে। তো সেই কথা, সেগুলো লেখা থাকলে কিন্তু সেই জিনিসটা খাওয়া যাবে না। তো জিনিসটা কি জেলেটিন, জিনিসটা কি বা লেসেটিন জিনিসটা কি? পদার্থটা বা জিনিসটা হচ্ছে পশুর হাড়ের ভেতরকার যে মজ্জা আছে, অথবা দুই জয়েন্টের মাঝখানে যে ইয়ের পদার্থটা থাকে, হ্যাঁ সেটা, অথবা হাড়ের ভেতরকার মগজটাই বিশেষ করে বলা যায় যে সেটা দিয়ে কিন্তু জেলেটিন। দেখবেন বিভিন্ন চকলেট রয়েছে, একটু গামি টাইপের চকলেট, গামি মানে আঠালো চকলেট, হ্যাঁ, চিউইং গাম যেটা আছে, চিউইং গাম, বা জেলি টাইপের কিছু চকলেট আছে যেগুলো একটু থলথলে টাইপের, মুখের ভেতরে দিলে রবার রবার এমন মনে হয় লাগে। এগুলো কিন্তু মানে ভুলেও বাচ্চাদেরকে দেবেন না বা আপনারা খাবেন না। মানে চকলেটের কথা বলছি, এই চকলেটগুলোর ভিতরে 100% জেলেটিন আছে বা এই লেসেটিন আছে। এই জেলেটিন দিয়ে কিন্তু এই চকলেটগুলো জমানো হয়, গামিটা তৈরি করা হয় বা জমাট করা হয়। অনেক কাস্টার্ড আছে, কাস্টার্ড যারা জানেন, কাস্টার্ড, নট বাস্টার্ড, কাস্টার্ড, কাস্টার্ড আছে যেটা ভ্যানিলা, তারপরে আরও কিছু দিয়ে মজা করে, ফল দিয়ে, হ্যাঁ, একটু আইসক্রিম স্বাদ লাগে। অনেকেই কিন্তু আপনাদের সামনে পরিবেশন করেন বা আপনারা নিজেরাও বানান। তো মোস্ট অফ দি কাস্টার্ডের যে পাউডার বা কাস্টার্ড বানানোর যে উপাদান আছে হোম প্লাস বা বিভিন্ন জায়গা থেকে আপনারা যে যা কিনে আনেন, সেই উপাদান, ওর ভেতরেও কিন্তু ওই জেলেটিনটা থাকে। ওই জেলেটিন ছাড়া কিন্তু এরকম রবারের মতো জিনিসটা বানানো যায় না। তো কাস্টার্ডটাও, আমি তো এখন আর একটু বেশি পরিমাণে সন্দিহান হয়ে গিয়েছি যখন আমি দেখলাম যে অনেক দিন যাবৎ কোরিয়াতে এই প্রোডাক্টটা আসছে, এর গায়ে আরবিতে
অনেক কিছু লেখা আছে, ইনগ্রেডিয়েন্টসগুলো আরবিতে লেখা, হাজি মান হালাল কথাটা লেখা নেই। তো সন্দেহ হবার পর আমি ঘেঁটে দেখলাম যে সেই প্রোডাক্টটার ভিতরে প্রোডাক্টটা হচ্ছে আপনার ইউরোপিয়ান কোন একটা দেশের তৈরি, আমি সঠিক খেয়ালে, এবং সেই প্রোডাক্টটার মধ্যে কিন্তু জেলেটিন আছে। এবং দেদারসে মুসলিমরা আমরা অনেকে খেয়ে যাচ্ছি, দেখছি আরবিতে লেখা, সুতরাং আরবিতে লেখা থাকলে তো এটা হালাল হবে। তো আরবি লেখা থাকলে সাধারণত হালাল হয় যে তা নয়, যদিও বেশিরভাগ ইয়েরাই আরবি লেখাটা ব্যবহার করে হালাল খাবারের জন্যই, মানে কোম্পানির যারা আছে, প্রোডাক্ট যারা উৎপাদন করেন উৎপাদকরা। তো আমি বলছিলাম আপনাদেরকে যে কোনো প্রোডাক্টের গায়ে যদি, প্যাকেটের গায়ে যদি লেসেটিন কথাটা দেখতে পান, তাহলে সতর্ক হয়ে যান, সেটি খাওয়া যাবে না। আইসক্রিমের ভিতরে, দইয়ের মধ্যে, কেমন দুগ্ধ জাতীয় জিনিসের মধ্যে, আমি একটা হিসাব করেছি মাঝখান থেকে, আমি আপনাদেরকে বলছি যে আমাদের এই সাউথ কোরিয়াতে যারা একটু ধর্ম ভালো বোঝেন, তো তাদের মধ্যে আমি খেয়াল করেছি 30% হতে পারে বড় জোর, বা 25%, যারা বাছাই করে বুঝে শুনে একটু বিস্কুট, জুস, মানে ফ্রুট জুস, চকলেট চকোলেট ইত্যাদি তারা কিনে থাকেন। মানে যারা ভালো, মানে ইসলাম ভালোবাসেন, এবং নামাজ সালাত পড়ে থাকেন, দিনী বিষয়ের উপরে চলে থাকেন, তাদের মধ্যে 25 থেকে 30% হবে সবচেয়ে বেশি, সর্বোচ্চ, যে তারা কেনার সময় খুব বুঝে শুনে কেনেন। বাদ বাকি যারা আমাদের ধর্মভীরু লোক আছেন, তারা সবাই মোটামুটি আমরা আম, হয়তো বা হারাম খাবার আমাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলছি হালাল উপার্জন দিয়ে কেনা জিনিসের মাধ্যমে। এজন্য এই বিষয়টা আমি আপনাদেরকে বলেছি যে অবশ্যই আপনাকে, আমাকে, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের পেটের ভেতরে আমাদের অজান্তেই হারাম কোনো খাদ্য ঢুকে না পড়ে। যারা শুধুমাত্র ফ্রেশ সবজি, ফ্রেশ মানে ফ্রুটস, ফ্রেশ হালাল মার্ট থেকে কেনা যে মাংস, এগুলো হালাল মাংস খাচ্ছেন, শুধুমাত্র এসব খান, তাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু অসুবিধা এবং চিন্তার বিষয় হচ্ছে যারা বাইরে মাঝে মধ্যে টুকটাক খান এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যারা খেয়ে থাকেন, তাদের জন্য কিন্তু চিন্তার বিষয়টা একটুখানি বেশি। অনেক ভাই বোনই কিন্তু, আমি বলেছি ধর্মভীরুদের কথা, এবং এই পোস্ট কিন্তু, বা এই কথাগুলো, বা এই যে এই লাইভটা হচ্ছে ধর্মভীরুদের জন্যই কিন্তু বেশি উপযোগী। কারণ আমি আপনাদের বলেছি যে ধর্মভীরু প্রবাসী, বিশেষ করে কোরিয়ার কথা বলছি, সাউথ কোরিয়া ধর্মভীরু লোকদের মধ্যে 25%, বড়জোর 30% ভাই বোনেরা বুঝে শুনে তারা জিনিসপত্র কেনেন এবং খান। কিন্তু ধর্মভীরু নন, ততটা রিলিজিয়াস বা মানে না, মানে অনুশাসনের ভেতরে থাকা লোক নন, এই টাইপের লোকেরা, এই টাইপের ভাই এবং বোনেরা কিন্তু দেদারসে ধুম ধাড়াক্কা যেখানে সেখানে যে কোনো জায়গায় তারা কিন্তু খেয়ে বেড়াচ্ছেন। না, দে দে ডোন্ট টেক পিক, দে ডোন্ট টেক ভেজি, তারা কখনোই কিন্তু শুকর খাচ্ছেন না, তারা কখনোই কিন্তু, আপনারা জানেন, কুকুরের মাংস, সাপ, স্নেক, ব্যাং, মানে যা বলছে আমাদের অপ্রচলিত খাবারগুলো কিন্তু তারা খান না। তারা কি খান? সো বার্গার, সো বগ, গরুর গোশতের বার্গার। তারা কি খান? স্যান্ডউইচ। স্যান্ডউইচ আপনারা জানেন যে ফাস্ট ফুডের স্যান্ডউইচ আছে। স্যান্ডউইচ জানেন তো, বেশিরভাগই স্যান্ডউইচ কি দিয়ে তৈরি হয়? চিকেন দিয়ে তৈরি হয়। তারা কি খাচ্ছেন? কেএফসি, এই টাইপের, ম্যাকডোনাল্ড, আরও কি কি ব্র্যান্ড আছে, লটেরিয়া। তো এইসব জায়গার মুচমুচে, ও সো ডেলিশিয়াস, মানে মুচমুচে চিকেন, মানে ভাজা, হ্যাঁ, এবং তার উপরে চিড়ের মতো একটা প্রলেপ দেওয়া থাকে। আশা করি কেউ মুখে পানি আনবেন না, কারণ সেটা খাওয়া যাবে না। তো যারা বাইরে কম খান, যারা বাইরে বেশি খান, এই টাইপের লোক, তারা কিন্তু মনে করেন চিকেন, মুরগি, এতে কি সমস্যা? সারা জীবন মুরগি খেয়ে এসেছি, আমাদের দেশগুলোতে তো বাছাই করতে হয়নি, তো এখানে কেন বাছাই করতে হবে? মুসলিম, আপনাকে বাছাই করতে হবে। আমার কথাটা খারাপ লাগতে পারে,
যে কারণ আমাদের দেশগুলোতে এত চিন্তা এত ভাবনা নেই, এসব জায়গাতে ভাবনা বেশি। কারণ হচ্ছে যে এরা প্রচলিত মুরগি এগুলো তো আল্লাহু আকবার বলে জবাই করা হয় না, না এগুলো কোনো মুসলিম দেশ থেকে আসছে। তো এখানকার প্রচলিত সাধারণ মুরগি সাধারণ চিকেন এগুলো হালাল না। কিন্তু আপনার অবশ্যই বুঝতে হবে, হালাল ফুড যারা প্রোভাইড করেন, বিভিন্ন হালাল ফুড জবাই করার যে কোম্পানি আছে স্লটারার, যারা নিজে হাতে জবাই করেন এবং তারা আমাদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে বা নিজেরাই। তো তাদের জবাই করা জন্তু 100 ভাগ হালাল, এতে কোনো সন্দেহ নেই। অথবা যারা অস্ট্রেলিয়া থেকে বা নিউজিল্যান্ড থেকে অথবা ব্রাজিল থেকেও বলা যায় যে তারা কিন্তু মাংস আমদানি করেন কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে। এবং প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকজন ব্যবসায়ীর কাছে কিন্তু সেই শাহাদাতুল হালাল বা হালাল সার্টিফিকেট রয়েছে। তো অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে এই জন্তুগুলো হালাল উপায়ে জবাই হয়ে কোরিয়াতে এসেছে, কোরিয়াতে ফ্রোজেন হয়ে তারপরে শিপমেন্ট করা হয়েছে। সুতরাং ওই সমস্ত খাবার খেতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন সাধারণ নর্মাল কোনো কোরিয়ান রেস্টুরেন্টে বা ইসলামিক কোনো শিকদাং, ইসলামিক কোনো রেস্টুরেন্টে আপনি খাচ্ছেন না, আপনি কমন যে প্রচলিত ফাস্ট ফুড বা সাধারণ যে কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে আপনি খাচ্ছেন, চিকেন খাচ্ছেন কিংবা আপনি খাসি খাচ্ছেন, মানে ভেড়ার মাংস খাচ্ছেন, আপনি হয়তো ঘোড়ার স্টু আপনি খাচ্ছেন, হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম মোস্ট অফ দি মানে যে মিটস, হ্যাঁ সেগুলো আসলে কোনো ঠিক ঠিকানা নেই। আপনি যদি রেস্টুরেন্ট মালিককে বলেন যে আপনার এটা কি খাওয়া বৈধ, তো সে বলবে অবৈধ কেন হবে। তো যখন আপনি বলবেন যে হালাল সার্টিফিকেট দেখাও, তখন তারা বলবে যে খুগুন মূল্যায়, সে ওইগুলো আমরা কি হালাল, আবার কি জিনিস হালাল, কি হালাল কি আবার। তো যারা বোঝে, যে সমস্ত রেস্টুরেন্ট বোঝে, তারা তাদের কাছে হালাল সার্টিফিকেট রাখে। অথবা যে সমস্ত গোশত বিক্রেতা, মাংস বিক্রেতা আমাদের কোরিয়াতে আছেন, যারা নাকি বাইরের থেকে আমদানি করে থাকেন, তাদের কাছে কিন্তু সেই সার্টিফিকেট আছে। বিদেশে আপনারা এইটুকু জেনে একটু সান্ত্বনা পেতে পারেন, বিদেশে, বাইরের দেশে, উন্নত দেশগুলোতে তারা কিন্তু মানে উল্টো পাল্টা 9-6 কম করে। নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে এবং আমরা যা জানি ব্রাজিল থেকে চিকেনটা বেশি আসে সারা ওয়ার্ল্ডে। সৌদি আরবে কিন্তু ব্রাজিলের মুরগি খায়। তো কিভাবে তারা জবাই করে আমরা জানি না, কিন্তু মুসলিম বুচার দিয়ে, মুসলিম কসাই, পাকিস্তান, ইন্ডিয়ার যে মুসলিম, বাংলাদেশের কিছু মুসলিম বুচার যারা আছেন, তাদেরকে দিয়ে কিন্তু তারা সেগুলো, মানে অধিকাংশ স্লটারার, তাদের দেশের বুচার যারা, এই উন্নত দেশের বুচাররা কিন্তু মুসলিম হয়ে থাকেন, অ্যারাবিয়ান বুচার, আরব দেশ থেকে তারা বুচার নিয়োগ দেন। কারণ জানে যে এই মুসলমানদের হাতে জবাই করা মাংস যে কোনো ধর্মের লোকই খেতে পারে, হিন্দুও কিন্তু খায়, বৌদ্ধ যারা মাংস খায়, মাংস মানে মানে মাংসাশী লোক, তারাও খান। আমি কমিউনিস্ট বাদ দিলাম, তাদের তো কিছুই নেই, মানে কোনো ধর্মই নেই। তা খ্রিস্টান, ইহুদি, জিউস বা প্রোটেস্ট্যান্ট, আমাদের এই কোরিয়া প্রোটেস্ট্যান্ট যারা আছে, তো সব ধর্মের লোকেরা কিন্তু মুসলমানদের হাতে জবাই করা গোশত তারা কিন্তু ভক্ষণ করেন, খেয়ে থাকেন। সুতরাং যারা বাইরে খান, আজ থেকে তারা সাবধান হয়ে যাবেন, বাইরে কিন্তু খাবেন না, অনলি মুসলিম রেস্টুরেন্টে খাবেন। আরও ভালো, তাদেরকে জিজ্ঞাসা করে নেওয়াটা বেশি উত্তম যে আপনি মাংসটা কোথা থেকে এনেছেন। যদি বলে লোকাল হালাল ফুডের মাংস, কোনো সমস্যা নেই। যদি বলে থাকে নিউজিল্যান্ড থেকে এনেছি এবং এটা হালাল মাংস, কোনো সমস্যা নেই। যদি বলে থাকে অস্ট্রেলিয়া থেকে এই মাংসটা এসেছে এবং আমরা হালাল মাংসই আনি, গোশত আমরা এনে থাকি, তো কোনো সমস্যা নেই। যতটুকু আমরা মানে জানি, তাকওয়ার বিষয়টা সে ভিন্ন, যে কেউ যদি একেবারেই প্রপার শুধুমাত্র নিজে হাতে জবাই করা ছাড়া অন্য কারোর হাতে জবাই করাটা বিশ্বাস করে না এবং একমাত্র নিজেই এভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার বিষয়টাও কোনো অসুবিধা নেই, এটা তার অভিরুচি। কিন্তু এইসব ক্ষেত্রে মাসআলাগত দিক থেকে, ফতোয়াগত দিক থেকে, ইসলামিক যে দৃষ্টিকোণ, লাইট আছে, লাইট অফ দি ইসলাম, এর দিক থেকে হাদিস এবং মানে সুন্নাহ আর বিশেষ করে আল কোরআন থেকে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে এই সমস্ত খাবার খেতে সমস্যা নেই। তো যারা বাইরে খান, শুধুমাত্র চিকেন খেলেই যে সেটা হালাল যে তা না, যারা বাইরে খান শুধুমাত্র কেবলমাত্র গরু হলেই যে সেটা হালাল হবে তা না, শুধুমাত্র মোষ হলেই যে সেই খাবারটা, সেই ফুডটা, সেই বার্গারটা, সেই ইয়েটা হালাল হবে তা কিন্তু নয়। মনে রাখতে হবে শুধুমাত্র ভেড়া খেলেই ভেড়াটা হালাল তা নয়। ভেড়াটা বা শিপ,
শুড বি স্লটারেড বাই দি নেম অফ আল্লাহ। এই ভেড়াটি, এই ছাগলটি, এই খাসি, এই গরু, এই মোষ, কেমন, এগুলো অবশ্যই আল্লাহ পাকের নামে জবাইকৃত হতে হবে, অথবা কমপক্ষে ইহুদি, অরিজিনাল ইহুদি অথবা অরিজিনাল যারা নাসারা বা খ্রিস্টান বলা হয়, খ্রিস্টান, অরিজিনাল খ্রিস্টান মানে মসিহি, ঈসা আল ইসলামের ওদেরকে আহলে কিতাব, অরিজিনাল আহলে কিতাবদের হাতে জবাই করা হালাল যে জন্তু আছে, গরু, মোষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু খাওয়া জায়েজ আছে, হবে। কিন্তু এছাড়া এত ব্যতীত যা আছে, সাধারণ যে আমরা যে ইয়েরোগাজি আশেপাশে চারপাশে যা দেখতে পাই এবং ইলবান যাকে যাকে আপনি বলেন, ওইটা কিন্তু হালাল না। আমি আবারও বলছি, হাঁস, মুরগি, গরু, ভেড়া, কারণ কোরিয়াতে তো সাধারণভাবে ছাগলের মাংস সেভাবে বিক্রি হয় না, বা ছাগল, তো এগুলো বাইরের খাওয়া যাবে না যাবত না আপনি তাদের হালাল কোনো সার্টিফিকেট দেখতে পান। এই জন্য পরিচিত রেস্টুরেন্ট, মুসলিম রেস্টুরেন্ট, মুসলমানদের যে রেস্টুরেন্টগুলো আছে সে সমস্ত রেস্টুরেন্ট থেকে খেতে পারেন, এই জন্য যে তারা সাধারণত মাংসটা, গোশতটা তারা হালাল গোশতই এনে থাকেন। আশা করি আমার কথা আপনাদের পরিষ্কার হয়েছে। এই কথাটা অবশ্যই অবশ্যই সাধারণ যারা প্রবাসী আছেন, সাধারণ আছে, তাদের কাছে অবশ্যই প্রচার করতে হবে জানার জন্য। আপনারা তো জানেন এই কথাটা। আমি এই আবার 5 নম্বর বার আপনাদেরকে রিপিট করছি, সেটা হচ্ছে যে বাইরের চিকেন, বাইরের গরু, বাইরের মানে সাধারণ যে ফাস্ট ফুডের দোকান বা সাধারণ কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে যে সমস্ত খাবার, মাংস, হালাল মাংস যেটাকে আমরা বলি, আমাদের জন্য খাওয়া বৈধ, গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি, মুরগি, তো এগুলো কিন্তু খাওয়া যাবে না। তাহলে খাবে কি? খেতে হবে হচ্ছে লোকাল যে টাটকা মাংস যদি পাওয়া যায়, অথবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড থেকেও গোশত আমরা আসে, তাই না, খাসি, ইত্যাদি ইত্যাদি, সেগুলো খেতে কোনো সমস্যা নেই, সেগুলো হালাল এবং সার্টিফিকেট রয়েছে এবং সত্যায়ন আছে। এই কথাটা মাঝখান থেকে আমি বলেছি সেই সকল ভাইদের জন্য, সেই সকল বোনদের জন্য যারা দেদারসে বাইরের খাবার খেয়ে থাকেন। হুজুর, সেও বার্গার কি হালাল না? হ্যাঁ, সেও বার্গার হালাল হবে না কেন? সেও মানে তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ খাওয়া তো হালাল, তাই না? তো চিংড়ি মাছ অবশ্যই জেনে নেবেন যারা বার্গারটা তৈরি করছে, বা চিংড়ি মাছের যে খাবারটা মানে ফুডটা যারা তৈরি করছে, তারা কোন তেলে এটাকে ভাজছে। এই কথা যদি বলেন যে না, তেল একটা হইলে, তেল তো এটা পুড়ে যায়, এই জিনিসটা তো বার্ন করা হয়, একটা জিনিস বার্ন করলে পুড়িয়ে ফেললে তো এটা হালাল হারামে কি আছে? আর, আপনার যদি ভালো মনে হয় শুকরের মাংসের, শুকরের চর্বির তেল দিয়ে খাবেন, তো সেটা আপনার অভিরুচি। সেজন্য জিজ্ঞাসা করে নেওয়াটা, হোয়াগিন করে নেওয়াটা, এটা কিন্তু ভালো জিনিস। তো আপনাদেরকে আমি আরো বলতে চাই যে যে সমস্ত পণ্যের গায়ে লেসেটিন বা জেলেটিন কথাটা লেখা থাকে, লেসেটিন বিশেষ করে, সেই সমস্ত পণ্য খাওয়া যাবে না। সেটি আইসক্রিম হোক, সেটি দুধ হোক, সেটি দই হোক। আমাদের অধিকাংশ কোরিয়ান ফ্যামিলি যারা এখানে আমরা বিয়ে শাদী করেছি, মানে নট মি, আমি বিয়ে করিনি এখানে, যারা এখানে বিয়ে করেছেন, তো তাদের বেশিরভাগ লোকেরাই, ফ্যামিলির কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরোয়া করছেন না। তো এটা একটু শিখিয়ে দিলেই কিন্তু হয়, তাদেরকে একটু পড়িয়ে, ফ্যামিলির লোকদেরকে, বেবিদেরকে, স্ত্রী বা আমার স্বামী যদি থাকেন কোরিয়ান, তাদেরকে একটু বুঝিয়ে দিলেই কিন্তু হয় যে দেখো এই জিনিসটা কিন্তু খাওয়া যাবে না। লেসেটিন লেখা থাকলে, অ্যালকোহল লেখা থাকলে, আমি বলেছিলাম যে অ্যানিমেল ফ্যাট, এই কথাটা যদি পরিষ্কার লেখা থাকে, অথবা জানেনি ভেজি খুগি, ভেজির কোনো পার্ট দিয়ে বানানো কিছু একটু লেখা থাকলে, সেগুলো খাওয়া যাবে না। বলছিলাম লেসেটিনের কথা। দই, দই, আসুন দইয়ের বিষয়টা আসুন। দই যদি প্লেন ইয়োগার্ট হয়, সাদা দই হয়, তাহলে অধিকাংশ সাদা দইয়ের ভেতরেই যতটুকু জানতে পারছি বা দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই। তো সাদা দইয়ের মধ্যে, প্লেন ইয়োগার্টের মধ্যে যেটা ইউজ করা হয়, প্রশ্ন আপনার হতে পারে, যারা কিন্তু অভিজ্ঞ লোক, তারা কিন্তু ফট করে তাদের মাথায় কোশ্চেনটা এসে গেছে যে দই জমাতে গেলে, বিশেষ করে আধুনিক দেশগুলোতে যেভাবে দই বানায়, দেখেন না, কোনো পানি বের হয় না, একদম টোটালটাই খাঁটি দই, একদম মানে টোটালটাই হচ্ছে আপনার করা,
মানে বের করা দই যেন এটাকে প্রসেস করে বের করা হয়েছে, এক ফোঁটা পানি বের হবে না, পানি উঠবে না। তো এটা কিভাবে পসিবল হয়? আসলে তারা ইয়োগার্টটা সেভাবে বানায় এবং সেটার যে মূল উপাদান থাকে আপনারা জানেন যে জেলেটিন। জেলেটিন ছাড়া দই নেভার বি কার্ড, নেভার বি জমা। জেলেটিন ছাড়া কখনোই দই জমবে না। হ্যাঁ, দই আরেকটা উপায় রয়েছে জমানোর, সেটা হচ্ছে আপনারা জানেন যে দইয়ের বীজ সংগ্রহ করে সেই বীজ দিয়ে দই পাতা, এটা সবচেয়ে সহজ উপায়। আমাদের প্রাগৈতিহাসিক জমানা থেকে এটি চলে আসছে যে বীজ দিয়ে দই করা। কিন্তু যারা সচেতন, অধিক সচেতন লোক, অধিক সচেতন যারা মুসলিম নাগরিক, তারা বলবেন যে এই বীজটা যদি হালাল না হয় তাহলে বীজের থেকে যে আমি যে একটা মজার দই বানাবো সেই দইটা কেমন করে হালাল হবে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। তো সেই জন্য গোড়াতে চলে আসে, এটা হচ্ছে অধিকাংশ প্লেন দই, সেই প্লেন দইতেও কিন্তু আপনি দেখবেন সচেতন হিসেবে আপনি একটা খাবার খাবেন, একটু কষ্ট করতে হবে না? নট অনলি দ্যাট, এই খাবারটা কি হালাল হুজুর, ফট করে ছবি তুললাম, হুজুরের কাছে পাঠিয়ে দিলাম। হুজুর কি জানে? হুজুর তো খালি একটা জিনিসকে হতে পারে সর্বোচ্চ একটু ভালো উপায়ে আপনার সামনে প্রেজেন্ট করতে পারে, এইটুকুই। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে শিখতে হবে। এই জিনিসটা যদি আপনি শেখেন, এই ৪৫ জন এখন কিন্তু অন দি মোমেন্ট এখনই আছেন, ৪৫ থেকে ৫০ জন এখন আমাদের সাথে দেখছেন। আমাদের প্রত্যেকটা লোক যদি এই জিনিসগুলো আমরা জানি, আর আমরা প্রত্যেকটা লোকে যদি এরকম ৫০, ২০, ৫০ জনকে শিখিয়ে দিতে পারি, তাহলে তো বাস ঝামেলা শেষ। হুজুরের মুখাপেক্ষি হতে হবে না, বা আমি তো ভালো জানি না। তো বলছিলাম যে দই জমাতে গেলে জেলেটিন লাগবে, জেলেটিন ছাড়া দই জমে না। তো হালাল দইগুলোর যে জেলেটিন থাকে সেই জেলেটিনগুলো মাছ থেকে আসে, ফিশ। মজার বিষয়, এত পরিচ্ছন্ন এবং এতটুকু মানে এই দেশের উদ্যোক্তা, কোম্পানি এবং প্রত্যেকটা সেক্টর এত চমৎকার আমার কাছে লেগেছে, আপনাদের সবার কাছে লাগার কথা। আমি আমার দেশকে ছোট করছি না, মানে সিস্টেমকে বলছি যে এত বেশি পরিচ্ছন্ন তারা, যে ওই কথাটুকু লিখে দিয়েছে। আপনি হয়তো বলতে পারেন এটা মুসলমানদের জন্য লিখেছে, কখনো না। মুসলমানদের জন্য তারা লিখবে এত দরদ মুসলমানদের জন্য তাদের নাই, বা প্রয়োজনীয়তা নেই। তারা লিখেছে নিজেদেরকে মানে নিজেদেরকে মানে অধিক পরিমাণে পরিষ্কার করার জন্য। যে যত বেশি পরিচ্ছন্ন হবে তার পণ্য, তার পণ্যের ব্যাপারে, যার তার পণ্যের মধ্যে কি কি আছে, তো তার প্রোডাক্টের গ্লোবাল ভ্যালু, উন্নত দেশগুলোতে তার প্রোডাক্টের ভ্যালু এবং এই কোরিয়াতে তার ভ্যালু সবচেয়ে বেশি হবে। এই চিন্তা থেকে তারা কিন্তু কোনো কিছু লুকোয় না, লুকোছাপা করে না। তারা সেখানে এটুকু লিখে দিয়েছে প্লেন ইয়োগার্ট বা হালাল ইয়োগার্ট যেটাকে আমরা বলি, সেই ইয়োগার্টের ভিতরে লেখা আছে মানে ওই মানে বোতলের গায়ে অথবা ডিব্বাটার গায়ে, হ্যাঁ বাটিটার গায়ে লেখা আছে কি ফিশ জেলেটিন। সুবহানাল্লাহ, মানে মাছের জেলেটিন। অথবা লেসেটিনটাও সেভাবে লেখা থাকবে। মাছকে কি বলা হয়? স্যামসুন। তো ওই ওই জিনিসটা অবশ্যই লেখা থাকবে, এবং ফিশ এভাবে লেখে, ফিশ জেলেটিন কথাটা লেখা আছে। হোম প্লাসের যে দই আছে, সেই দই দেখলেই যে খাওয়া যাবে তা কিন্তু না, আপনি দেখে নেবেন সেখানে গায়ে কি লেখা আছে। সর্বোচ্চ আপনার ৫ মিনিট ব্যয় হবে পড়তে। ওই যে ভয় ভীতি, আমি কি এত ভালো ভাষা পারি, কোনো রকমে তো কোচিং সেন্টারে করে আসছি, যেভাবে এসে এখানে খাটতেছি, কষ্ট করছি এত পড়ার সময়, একটুখানি খেয়াল করলে কিন্তু দেখবেন যে একটা জায়গায় দেখবেন লেখা আছে ইনগ্রেডিয়েন্টসের ইয়ে আছে, ঘর আছে, তাই না? ওইটা একটু দেখবেন, পাশে একটু সাইডে একটু দেখবেন। তো নামিয়াং একটা দই আছে, নামিয়াং, ওইটা সাধারণত আমরা অনেক সময় খাই। নামিয়াং, নামিয়াং, হ্যাঁ, নামিয়াং একটা কোম্পানির দুগ্ধজাত খাবার আছে। তো তাদের আম, ইয়ের দই আছে, বায়োপ্রোবটিক দই আছে, তাদের কমন প্লেন দই আছে, কেমন, বা মেইলের বায়োপ্রোবটিক আছে, মেইলের কমন দই, সেখানেও আপনারা দেখে নেবেন। সৌল ওয়ুর যে দই আছে সেই দইটা আপনারা দেখে নেবেন। মূল কথা হচ্ছে লেসেটিন, জেলেটিন, এই কথা লেখা থাকলে আপনি খাবেন না। জাপানে কিন্তু জমানোর যে কাজটা, দই জমানো, কার্ড বানানোর যে কাজটা, সেই কাজটা তারা কিন্তু উদ্ভিজ একটা জেলেটিন টাইপ জিনিস থেকে তারা করে থাকে। জাপানে পাওয়া যায় এবং আমাদের এখানেও পাবেন। সেই জিনিসটার নাম কি বলুন? সেই জিনিসটার নাম হচ্ছে আগরা আগরা। এই আগরা আগরা দিয়েও দই জমানো যায়, বা দই জমানোর যে কাজটা
জেলেটিন টাইপ থকথকে ইয়ে বানানো, জমাট করা, জেলি বানানো, জেলি জেলি দেখেন, জেলি জেলি কেন বানানো হয়, জেলি জিনিসটা কেন জেলি বলা হয়, থকথকে জমাট। তো জেলি, আই লাভ ইয়োগার্ট হালাল কিনা কিছুই বলতে পারবো না, প্লিজ দেখে নিতে হবে। আজকের যে কমন যে ইয়ে বলে দিলাম, এটা কিন্তু সবাইকে এই খুম্বু করতে হবে। এই খুম্বু অবশ্যই করতে হবে। লেসেটিন যদি লেখা থাকে, জেলেটিন যদি লেখা থাকে, আর লেসেটিন, শুধু লেসেটিন লেখা থাকলে সেই পণ্য খাওয়া যাবে না। যদি লেখা থাকে ফিশ জেলেটিন বা ফিশ লেসেটিন, হতে পারে এভাবে লেখা থাকবে, তাহলে সেটা খাবেন। কিন্তু শুধুমাত্র লেসেটিন লেখা আছে অথবা অনলি জেলেটিন লেখা আছে, তাহলে খাবেন না। অন্যান্য জীবাং লেখা থাকলে সমস্যা নেই। আমি কিছু মাত্র আগে আমার এক ভাই আইসক্রিমের একটা দিয়েছেন, এবং সেখানে সুন্দর এভাবে এত সুন্দর করে ইন্ডিকেট করা, দাগানো যে লেসেটিন। তো ওনাকে আমি বলে দিয়েছি এটা কোনোভাবে হালাল নয়, সব আইসক্রিম কিন্তু হারাম, যে তা না। দইয়ের কথা বললাম, দুগ্ধজাত পণ্যের কথা বললাম, যে এসব পণ্য অবশ্যই দেখে নেবেন। অনেক সময় বিক্রেতাকে জিজ্ঞাসা করলেও জানা যায়। কি কি মনে রাখবেন বলুন? অ্যালকোহল, আরবি আরবি না, কোরিয়ান ভাষায় কি বলে, আলকোহল নাকি? অ্যালকোহল, জেলেটিন অথবা লেসেটিন, মূলত এই দুটো তিনটা জিনিস একটু খেয়াল রাখবেন এবং সেভাবে জিজ্ঞাসা করবেন অথবা নিজে এই জিনিসটা যাচাই করে নেবেন। তারপরে যখন দেখবেন যে জিনিসটা সমস্যা নেই, মানে এগুলো নেই, তখন আপনি বুঝবেন যে এটার মধ্যে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় সেটি খেতে পারেন। আর বাইরের খাবার অবশ্যই পরিত্যাগ করা ভালো, পরিত্যাগ করাটা উচিত। যদিও ভাজা পোড়া, ভাজা পোড়া কিন্তু সবাই ভেজিটেবল অয়েল দিয়ে করে, কথার কথা। আলুকে এইভাবে কেটে আলুর মালা বানানো থাকে, দেখেছেন কিনা এরকম মালা, আলুর মালা, হ্যাঁ, বেল্ট, চেইন চেইন লম্বা, মানে একটা আলুকে এত সুন্দর করে কেটেছে, কেমন ঘুরিয়ে 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 ঘুরিয়ে, যে সেটা একটা, মানে এতটুকু এত মানে এতখানি আলু এতখানি হয়ে গেছে, এত বিশাল লম্বা। তো সেটা করার পরে সেটাকে ভেজেছে একটা তেলে, তাই না? কাঠির ভিতরে সেটা ভরা হয় কোরিয়াতে বিভিন্ন জায়গায়, অথবা তপক্কি বিক্রি করে, ত্বক বিক্রি করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তো এর মধ্যে যেগুলো ফ্রাই 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 করা, ভাজা, তো ভাজার যে তেল, ভোজ্য তেলগুলো, হ্যাঁ, সেই ভোজ্য তেলগুলো, আমি উত্তরে একটু পরে আসছি, একটু কিছুক্ষণ পরে উত্তরে আসবো। আপনি ইচ্ছা মতো আপনারা কমেন্ট করতে পারেন, ইচ্ছা মতো যদি সময় থাকে আর কি। আর যারা আমার মতো একটু আলসে টাইপের, তারা বসে থাকেন, চুপচাপ শুনতে থাকেন, হয়তো উত্তর পেয়ে যাবেন। তো ম্যাক্সিমাম জায়গাতে, কোরিয়ান রেস্টুরেন্ট হোক বা মুসলিম রেস্টুরেন্ট হোক, তো অধিকাংশ জায়গা, সব জায়গাতেই বলেন, সব জায়গাতেই ভাজা পোড়ার কাজটা কিন্তু করা হয় সয়াবিন তেলে, মানে ভেজিটেবল অয়েলে। তো ওই যে বলছিলাম যে আলু এত লম্বা করে, এত সুন্দর লম্বা করে কাটা আলু, সেটাকে একটা কাঠির ভিতরে ঢুকিয়ে তারপরে ভাজা হয়। ভাজার পরে কি বলে এটা, লবণ না কি যেন একটা মিষ্টি জাতীয় জিনিস হয়তো এর ভিতরে উপরে ছিটিয়ে দেওয়া হয়। তো সে জিনিসটার ভিতরে কিন্তু কোনো হারাম তেল কিন্তু লাগায়নি তারা, সে জিনিসটা ভেজেছে তারা কিসে, তারা কিন্তু সেটা ভেজিটেবল অয়েলে ভেজেছে। সুতরাং সয়াবিন তেলে কেন, পাশেই দেখবেন ওই তেলের কন্টেনার আছে। ইভেন আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি এইটা কোন তেল দিয়ে ভেজেছেন, তো বলবে যে কেন এই তেল দিয়ে, ভাই এর মধ্যে যোগী থুয়েজি খিরুমুন ইসয়, ওরা অবাক হবে যে থুয়েজি খিরুম এতে থাকবে কেন, এই কথা বলবে যে থুয়েজির তেল কেন থাকবে, তারা কিন্তু অবাক হবে। কারণ কি, অধিকাংশ ভাজা পোড়া কিন্তু সাধারণ যে প্রচলিত তেল আছে, প্রচলিত তেল দিয়ে করা হয়। এখন রইল যে প্রচলিত তেল দিয়ে, মানে ভেজে সয়াবিন তেল দিয়ে বা পাম অয়েল দিয়ে যদি শুকর রান্না করা হয়, শুকর ভাজা হয়, তাহলে কি সেই শুকরটা হালাল হবে? উত্তর তো জানাই আছে। অথবা এমন মুরগি ভাজা হলো যেই মুরগিটা আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি। অনেকে মাঝখান থেকে জয়েন করেছেন, তাদেরকে বলি, কোরিয়াতে হালাল মুরগিও পাওয়া যায় আর হালাল না এমন মুরগিও পাওয়া যায়। সচরাচর দোকানপাটে যে সমস্ত মুরগি পাওয়া যায় সেগুলোকে আমরা হালাল বলি না, এই জন্য যে সেগুলো কোনো মুসলমানের হাতে জবাই করা হয় না।
তাহলে বিপরীত দিকে হালাল মুরগিও কি আছে? হ্যাঁ, প্রচুর মুরগি আছে। এমনকি ব্রাজিল থেকে আসা মুরগির গায়েও কিন্তু হালাল লেখা আছে। তো সাধারণত সবাই তাজা মুরগি পছন্দ করে, সেজন্য এখানকার তাজা তাজা আমাদের কোরিয়াতে 8-10টা কোম্পানি আছে যারা নিজে হাতে জবাই করে থাকে মুসলিম। তাদেরটা সাধারণত সবাই খায় বা বাইরের থেকে আসা হালাল মুরগি খেয়ে থাকে। তো কিন্তু হালাল হতে হবে, মুসলিমদের দ্বারা জবাইকৃত মুরগি বা গরু বা খাসি হতে হবে, তাহলে খেতে পারবেন। তো আমি ছিন্ন বিচ্ছিন্ন কিছু আলোচনা করেছি আপনাদের সাথে, এবং আলোচনা আপনারা অনেকখানি সময় দিয়ে আপনারা আমাদের দেখছেন। আমি আপনাদের শুক্রিয়া জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। আমি আরও দুঃখ প্রকাশ করছি প্রথম লাইভটা কেটে যাওয়ার জন্য। এখন আমি কমেন্টে চলে যাব, তার আগে আমি আরেকটা কথা মনে হয় বলতে ভুলে গিয়েছি। পানীয়র মধ্যে কিন্তু দেখবেন কেউ কিন্তু মদ খাবেন না, বা কেউ যদি মদ খায় তাদেরকে মানা করবেন। কেমন? অনেকে বলেছেন যে আমাদের পাজর থেকে প্রশ্ন আসলো একটা, মানে নূর ভাই সম্ভবত না কে যেন করেছিলেন যে হালাল বিয়ার কি খাওয়া যাবে কিনা। বিয়ার যদি নামটাই বিয়ার হয় তাহলে আপনি কেন খাবেন? আমি দেখেছি নিজ আরব দেশে যে বিয়ার আছে, হালাল বিয়ারও কিন্তু আছে। বিয়ার তো জানেন একটা মদের নাম। তো যারা মদ ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেন। তাদের হয়তো মানে মনটা উসপিস করছে, মানে একদম একটু মদ খাওয়ার জন্য জানটা বেরিয়ে যাচ্ছে, এমন টাইপের লোক তারা। তারা হয়তো সামটাইমস তারা একটু হালাল বিয়ারের প্রতি একটু হাত বাড়াতে পারেন, যে এটা তো হালাল, তাই না? তো তাদের সেটাও করা উচিত হবে না। এজন্য আপনি যখন বিয়ার, শ্যাম্পেইন, এইটা কালারফুল যে পানীয় আছে, এগুলো যখন ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি কেন ওইটার প্রতি আবার ঝুঁকবেন? আবার ওইটা আপনার কিউরিসিটির কারণে আপনি আবার ওই জগতে চলে যেতে পারেন। তো বলছিলাম যে হালাল বিয়ার সেটাও না খাওয়া উচিত। কারণ হচ্ছে বিয়ার নামটাই তো হচ্ছে হারাম। হতে পারে যে সেখানে কোনো অ্যালকোহল প্রয়োগ করা হয়নি, সেখানে হয়তো ভালো কোনো জিনিস দিয়ে করা হয়েছে, নামটা রাখা হয়েছে হালাল, মানে বিয়ার, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো হালাল, এমন হতে পারে। তো সেটা ভিন্ন বিষয়, এটা আপনার অভিরুচি, আপনি খাবেন কিনা। কিন্তু আমি সাজেস্ট করব যে হালাল বিয়ারও না খাওয়া। তেমনিভাবে এখানকার কথা বলছিলাম, কোরিয়ার কথা যেহেতু বলছিলাম, তাই কোরিয়ার কথা দিয়ে আমি শেষ করছি আজকে। এটুকুই আমার আলোচনা, আমি আর লম্বা করতে চাচ্ছি না। আমি শুরু থেকে একটু কমেন্টগুলো পড়তে চাই। শিম রোমান: আমাদের দেশে টাইগার স্পিডে অ্যালকোহল লেখা থাকে, বাট আমরা সবাই খাই আসলে। তাহলে কি টাইগার স্পিড খাওয়া যাবে না? যদি সরাসরি অ্যালকোহল লেখা থাকে তাহলে ইগোনুন অতুক্কে মগয়, অতুক্কে মগয় বলেন। যদি লেখা থাকে, তো আমাদের দেশে টাইগার স্পিডে আমি যতদূর জানি অ্যালকোহল লেখা থাকে না, লেখা থাকে ক্যাফেইন। আপনারা জানেন ক্যাফেইনও তো অ্যালকোহলেরই একটা প্রকার, তাই না? মানে ওই টাইপের যে জিনিস ক্যাফেইন। যদিও নাপা এক্সট্রা, নাপা প্যারাসিটামলেও ক্যাফেইন আছে না? কারণ ক্যাফেইন ছাড়া আপনার শরীরকে, মানে আপনার শরীরের মানে জ্বরের যে ইয়েগুলো আছে, জীবাণু আছে, সেগুলোকে মারতে পারবে না। সেগুলোকে কিল করতে গেলে ক্যাফেইন লাগবে। অ্যালকোহল আমরা ব্যবহার করছি না, মসজিদে ইউজ করছি অ্যালকোহল, কোনো সমস্যা নেই অ্যালকোহল ইউজ করা। এই অ্যালকোহল যা মদের রস, আঙ্গুরের রস দিয়ে বানানো হয়নি, এই অ্যালকোহল ইজি, মানে আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। কিন্তু সেটা খাওয়া যাবে না অ্যালকোহলটা। তো আমাদের দেশের টাইগার শার্ক, সেগুলোতে লেখা আছে ক্যাফেইন। তো অনেকে বুঝতে পারেন না ক্যাফেইন জিনিসটা কি। ক্যাফেইন অ্যালকোহলের মধ্যে তেমন কি পার্থক্য বলেন? ক্যাফেইন দিয়েই তো মানুষ নেশা করে। তো আমাদের দেশের টাইগার শার্কের মানুষ এত পাগল কারণ হচ্ছে মানুষ সরাসরি মদ খেতে পারে না অনেকেই, কিন্তু ওইটা খায়। ওইটা খেয়ে অনেকের ভালো লেগে যায়, এটা ছাড়তে পারে না, নিয়মিত খায়। এটা কিন্তু আপনার কিডনি, আপনার পাকস্থলী, আপনার লিভারে 12টা বাজাবে। যারা খান তারা এখন থেকে ছেড়ে দেন। আমি দেখেছি অনেক এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা লোক খাচ্ছে, কিন্তু আমি জানি না কেন। এটা আমাদের দেশের বিষয়টা, ওই পণ্যগুলোর ব্যাপারে আমার কোনো জানা নেই। আমি কোনোদিন খাইও নি। একদিন শুধু একটু ঘ্রাণ নিয়ে শুকেছিলাম, অত্যন্ত দুর্গন্ধ। ওই টার্গার, শার্ক, স্পিড এগুলো কোনোটাই না খাওয়া চাই। এটা মানে স্বাধীনতা, কে খাবে না খাবে, কিন্তু সাজেস্ট করব যে ধর্মভীরু মুসলমানরা যেন না খান। আচ্ছা, জাকির হোসেন, ধন্যবাদ। হ্যাঁ, শহীদুল্লাহ ভাইকে অনেক শুক্রিয়া, ধন্যবাদ। সারেয়ার আলামিন খান, আচ্ছা, আমার সাথে শেয়ার করেছেন, অনেক শুক্রিয়া। আরফিন রাসেল ভাই ওয়াইয়াকুম জাজাকাল্লাহ বলেছেন। আজাদ সাগর, আলহামদুলিল্লাহ। আলামিন খানও ভালোবাসা জানিয়েছেন।
আমাদের সাগর সি লিখেছেন দরকারি আলোচনা, ধন্যবাদ আপনাকে। আসলে দরকারি, সবার জন্য দরকারি। আরও কিছু বাদ পড়ে গেলে বলবেন, সবসময় সব জিনিস মনে থাকে না, তো এই জিনিসটা অনেক দিন ধরে আলোচনা করতে যাচ্ছিলাম, তাই আলোচনা করলাম। লেসেটিন, অ্যালকোহল, জেলেটিন আর অ্যানিমেল ফ্যাট, কেমন, এটা মনে রাখবেন। উজ্জ্বল হোসেন, আমিন। ফয়সাল খান ভালোবাসা জানিয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। সোহাইল আনোয়ারকেও শুক্রিয়া। ফয়সাল খান, হ্যাঁ। আচ্ছা, শাহিদুল্লাহ, ইচ্ছা করলে তাকে আমি ক্যামেরা আনতে পারি, অনেককেই দেখা যাচ্ছে যে ক্যামেরায় আনা সম্ভব ইজিলি। আতিকুর মাতবার ভাই বলেছেন যে জাজাকাল্লাহ, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন। আমি আমিন বলছি। সোহেল আনোয়ার, ভালো করে না দেখে কখনোই কিছু কিনি না, মন চাইলেও তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কে কি বললো সেটা দেখার বিষয় না। সব কিছু খেতেই হবে তা না ভাই, এখনই সব খেলে দেশে গিয়ে কি খাবো, বা এখানেই সব খেলে আর জান্নাতে কি খাবো বলেন। একটু কষ্ট স্যাক্রিফাইস করাটা ভালো, খারাপ মনে করি না আর কি। আর আমি অত কড়াকড়ি করছি না, এটা অভিরুচি। ধন্যবাদ। কাজী শহীদ বলেছেন উপকারী সুন্দর আলোচনা, হ্যাঁ। আব্দুল কাদের বাবু ভাই, সুবাহান আল্লাহ। ফারুক আহমেদ ভাই বলেছেন সুন্দর একটি বয়ান। বয়ান কই, কোরআন হাদিসের লাইটে কিছু কথা বলা হলো আর কি, এবং এটা খুবই প্রয়োজনীয় এই আমাদের অমুসলিম দেশগুলোতে। আব্দুল কাদের বাবু, আলহামদুলিল্লাহ। সম্রাট ভাই ভালোবাসা জানিয়েছেন। তাইব ইয়াহিয়া, সুবহান আল্লাহ বলেছেন। আই লাভ ইয়োগার্ট কি হালাল? আহিদুল ইসলাম, আসলে দেখুন আমি কিন্তু বলছি এখানে 20 থেকে 30টি কোম্পানির ইয়োগার্ট পাওয়া যায় যতদূর জানি, কিন্তু কোনটা যে হালাল এবং কোনটা হালাল হারাম কিভাবে বুঝবো? আমি আপনাদেরকে কিছু বলে দিয়েছি, পলিসি বলে দিয়েছি, এগুলো দেখবেন, দেখে নেবেন যে লেসেটিন, জেলেটিন, বা যদি ফিশ জেলেটিন থাকে তাহলে তো সমস্যা নেই। মাছের জেলেটিন থাকলে হালাল হবে। অনেক ইয়োগার্টের গায়ে লেখা থাকে মাছের জেলেটিন, কেমন, মাছের জেলেটিনের কথাটা লেখা থাকে, সেটা হালাল, সেগুলো হালাল। সব দই কিন্তু হালাল না, আমি আবারও বলছি, সব দই কিন্তু হালাল না। প্লেন ইয়োগার্ট শুধু যেই ইয়োগার্টে কোনো সুগার নাই, ফল নাই, ফ্লেভার নাই, হ্যাঁ, এই টাইপের প্লেন ইয়োগার্ট অনেকগুলোই হালাল আছে, বেশিরভাগই মনে হয় হালাল। তাও একটু যাচাই করে নিতে হবে, কেমন। রাশেদ দেওয়ান, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আহ, জিবাং, হ্যাঁ, শামীম হোসেন, হ্যাঁ, জিবাং এভাবে লেখা থাকে তাই না? আহিদুল ইসলাম হিরণ বলেছেন যে ইনগ্রেডিয়েন্টসে লেখা না থাকলে খাওয়া যাবে। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টসে যদি লেখা না থাকে, ইনগ্রেডিয়েন্টে যদি মানে উপাদানে যদি ওই কথাগুলো লেখা না থাকে, তো তাতে তো খেতে কোনো অসুবিধা দেখছে না। উপাদানে যদি শুকর লেখা না থাকে, আলকোহল লেখা না থাকে, লেসেটিন লেখা না থাকে, জেলেটিন কথাটা লেখা না থাকে, কেমন, ক্যাফেইন বা এই টাইপের জিনিস লেখা না থাকে, তাহলে অবশ্যই আপনি খেতে পারেন, যে কোনো জিনিসই খেতে পারবেন। তবে সেটা এমন হলো যে শুকরের কোনো একটা পণ্য, তার মধ্যে অ্যালকোহলও নাই, কিছুই নাই, ওই ধরনের হলে তো হবে না। বা কুকুরের একটা খুব একটা উপাদেয় একটা চিপস, কুকুরের মাংসের চিপস, দারুণ, কুকুরের ছবিও দেওয়া আছে, লেখা আছে কি, খেয়ে খুগি, হ্যাঁ, খেয়ে খুগি চিপস। এবং সেটা ভেজিটেবল অয়েল দিয়ে ফ্রাই করা হয়েছে, বাটার লাগানো হয়েছে, আবার খুব সুন্দর করে উপাদেয় করেছে, ক্যাফেইনও নাই, অ্যালকোহলও নাই। ওটা কি খাওয়া যাবে? উত্তর তো সোজা, আপনি ইজি খেতে পারবেন না। ইজিলি সেটাকে অ্যাভয়েড করবেন, সহজে এটাকে এড়িয়ে চলে আসুন। আচ্ছা, বাটারের কথাটা বাদ রয়ে গেছে, দেখুন সব বাটার কিন্তু হালাল না। অ্যানকর বাটারগুলো সাধারণত হালাল হয়ে থাকে। প্রেসিডেন্ট বাটার আছে, মানে বাটার মানে কি, মাখন, তাই না? অনেকের, আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের ভক্তরা তো বাটার খুব ভালো চেনেন। তো অ্যানকর, অ্যানকর অলমোস্ট হালাল। যদিও হালাল লেখা না থাকে তবুও সে অ্যাঙ্কর ওয়ার্ল্ড ওয়াইড, সম্ভবত নিউজিল্যান্ডের নাকি অস্ট্রেলিয়ান প্রোডাক্ট এটা অ্যাঙ্কর। বাটার, চিজ, সেখানেও কিন্তু হালাল হারাম আছে। সবচেয়ে সহজ হলো, অধিকাংশ অনেক বাটার মার্টে পাওয়া যায় যাতে আরবিতে লেখা আছে হালাল, আপনি সহজে সেগুলো কিনে নিন। চিজ আছে হালাল। মোজোরেলা চিজের কথা একটু বলে নিই, আমরাও কিন্তু মাঝে মধ্যে বাসায় আমাদের আমাদের ঘরওয়ালারা কিন্তু পিজা টিজা বানায়, পিজা জানেন তো, মজা করে মোজোরেলা চিজও দেয়। তো মোজোরেলা চিজ, কোরিয়াতে যে, বা মোজেরোলা চিজ, না মোজোরেলা নামটা ভালো যায় না, মোজেরেলা চিজ কিন্তু সবগুলো হালাল নয়। মোজেরেলা চিজ, সৌল উয়ুর মোজেরেলা চিজ একটা আছে, সেটা হালাল। সেটা যদি কেউ আমার কাছে জানতে চান, আমি তাদেরকে আমি ছবি প্রোভাইড করতে পারি যে কোন চিজটা আমরা খাই, মোজেরেলা চিজটা, সেটা হালাল, কোনো সমস্যা নেই। আচ্ছা, বাটার এবং চিজের কথা বলেছি। আচ্ছা, এখানে কমেন্টগুলো শেষ করি। ওয়ালাইকুম আসসালাম রাশেদ দেওয়ান ভাই।
শামিম কি জানছেন তো জিবাং কি? জিবাং হলো সাধারণ ফ্যাট, যে কোনো তেলকে জিবাং বলা হয়। সেটা সয়াবিন তেল হোক, সেটা শুকরের তেল হোক, বা যে কোনো জন্তুর তেল হোক না কেন, তেল হলেই কিন্তু জীবাং বলা যায়। কিন্তু সেখানে লেখা থাকবে যে কিসের জীবাং, নট অনলি জীবাং। শুধু জীবাং হলে ভেজিটেবল অয়েল ধরা হয়, শুধু জীবাং, সাধারণ জীবাঙে। জাজাকাল্লাহ ওয়াইয়াকুম, হ্যাঁ, ধন্যবাদ। আর আব্দুল লতিফ ভাই বলেছেন সুন্দর আলোচনা। আমিও জানি যে আলোচনা সুন্দর। আলামিন মিল্টন, মিল্টন সি, অনেক শুক্রিয়া, ধন্যবাদ। মোহাম্মদ আতিকুল মাদবার, জাজাকাল্লাহ প্রিয় হুজুর। ওকে, সাগর সি, সাগর বলেছেন যে একই কোম্পানিতে শুকর থেক ও খাবার উপাদান করে থাকে, সেগুলোর ব্যাপারে আর একটু আলোচনা করলে উপকৃত। ওকে, একই কোম্পানিতে শুয়োর থেকেও ইয়ে করে থাকে, তা আসলে স্বাভাবিকভাবে সেখানে অ্যাভয়েড করাটা উচিত, চেষ্টা করা। তারপর যদি আপনি ভালো মতো হাগিন করে থাকেন যে তারা ওই শুকরের চামচটা সাধারণ খাবারের ভিতরে তারা মেশাচ্ছে না, তো আপনি সেগুলো খাবেন, সমস্যা নেই। শুকরের সাথে ওইটা যদি মেলানো না হয়, খাবার তো ভিন্ন ভিন্ন। কেমন, আমি আপনাদেরকে এটুকু বলেছি যে ভাজার তেল কিন্তু সবই হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে সব কিছু হয়, সয়াবিন তেল না হয় পাম অয়েল, না হয় সূর্যমুখী, একটু এক্সপেন্সিভ, না হয় ভুট্টার তেল। এই 3-4টা তেল ছাড়া অন্য কোনো তেল দিয়ে কিন্তু ভাজা পোড়া করা হয় না। ভাজা লাগে না, তরকারিতে দিতে হয়, ভাজা বাগার দিতে হয় বা একটু তেল দিতে হয়। তো হয় সয়া সস দিবে, না হয় তেল দিবে, সয়া সস দিবে। তো সয়া সসের সবগুলো যে হালাল তাও কিন্তু না। সয়া সসের মধ্যেও হালাল হারাম আছে। মোস্ট অফ দি সয়া সস বলা হয় নাকি হালাল, মোস্ট অফ দি, কিন্তু যাচাই করতে দোষ নেই, যাচাই করে নেবেন। ওকে, তো ওইখানে আপনি যদি কোম্পানি, যদি আপনি এই জিনিসটা কনফার্ম হন যে না, আমাদের খাবারগুলোতে শাকসবজিতে বা ডিমের মধ্যে কোনোভাবে ওইখান থেকে এখানে মিক্স হয় না, মেশানো হয় না, তাহলে খেতে দোষ নেই। আর যদি জানেন যে না, কোনো ঠিক ঠিকানা নেই, সন্দেহ বাতিক রাখার প্রয়োজন নেই, একটু জেনে নিলেই ভালো হবে, যাতে সন্দেহটা না থাকে। সন্দেহ দূর করার জন্য কিন্তু আমি জানতে বলছি সবাইকে, যে জেনে নেবেন যে এটা কি মেশাও, এটা কিভাবে কি করো, নিজেরা দেখবেন। শিখদাঙ্গে তো দেখা যায়, তাই না? তো যথাযথ চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। ওকে, আহিদুল ইসলাম হেরন, চিপস বা নুডলসের গায়ে ইনগ্রেডিয়েন্টসে যদি থেজি, লেসেটিন, জেলেটিন এগুলো না থাকে, খাওয়া যাবে। এগুলো লেখা না থাকলে খাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরেও আমার চেয়ে যারা ভালো জানেন তাদের কাছ থেকে জেনে নিলে ভালো। আমি তো খুবই সামান্য জানি, এই সামান্যটুকু আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। আমার চাইতে যারা ভালো জানেন তাদের কাছ থেকে জেনে নিলে আরও বেশি ভালো হবে। উজ্জ্বল ঢালি, আলহামদুলিল্লাহ। নয়নতা, মধু খাওয়া, কি লিখেছেন? থরাং জিবাং খাওয়া যাবে কিনা? থরাং জিবাং আসলে মানেটাকে একটু ইংলিশে একটু ট্রান্সলেশন করে দেখুন না ভাই, প্লিজ। নেভারে অথবা গুগল ট্রান্সলেশন একটু লিখুন থরাং জিবাং। থরাং জিবাং মানে কি অ্যানিমেল ফ্যাট? যদি তা হয় তাহলে খাবেন না, আর যদি অন্য কিছু হয় তাহলে সমস্যা নেই। ভাই মশিউর রহমান ভাই, কফি কি হালাল হারাম আছে? অবশ্যই আছে। কফির মধ্যে তো বাটার আছে, কফির মধ্যে ইয়ে দেওয়া হয়, তাই না? দুধ আছে, পাউডার দুধ আছে। তো সেখানে কফির গায়ে অবশ্যই লেখা আছে যে এটা কি দুধ থেকে, কি বাটার থেকে, বা কি কিসের থেকে তৈরি, সেটা দেখে নেবেন। সাধারণ কফিগুলো যে হারাম তা বলছি না। হ্যাঁ, আমরা যে ম্যাক্সিম কফি খেয়ে থাকি, ম্যাক্সিমের যেটা একটু অপেক্ষাকৃত বেশি হলুদ, তো সেটার ব্যাপারে সবাই বলেছেন যে না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটু লাইট হলুদ যেটা আছে, সাদাটে ভাবের যে কফি আছে, ম্যাক্সিম কফি, তো সেটা অনেকে বলেছেন এটা থেকে বেঁচে থাকা ভালো। তো সবচেয়ে উত্তম হচ্ছে আপনি নিজে একটু যাচাই করে নেবেন, কেমন? আমাকে কিন্তু কেউ মেসেজ করবেন না, আমি খুবই অসুবিধায় আছি। আমাকে করলে আমি সঠিক উত্তর দিতে পারবো না, এবং সময়ও হবে না আমার। আর এটা আমার কাজ না, আপনারা জানেন তো। আচ্ছা, মোহাম্মদ বুলবুল আহমেদ রুমন, ভালোবাসা দেখেছেন, ঠিক আছে ইনশাল্লাহ। সবাইকে অনেক শুক্রিয়া। আমি প্রথম যে কমেন্ট, প্রথম লাইভটা কেটে গিয়েছিল, আমি সেই লাইভটার কমেন্টগুলো একটু পড়ে দেখব, কাউকে যদি উপযুক্ত মনে করি জবাব দেওয়ার, আমি জবাব দেব। তো আজকে ইনশাআল্লাহ এইটুকুই। আমি একটু ফ্যামিলি বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চেয়েছিলাম, তো সময় হলো না। একটু আজকে ইনগ্রেডিয়েন্টসেই সময়টা চলে গেল। তো অনেক রাত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকার চেষ্টা করুন, সবাই ভালো থাকুন যেখানে থাকুন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন, সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আর কমপক্ষে
সূরা ফাতিহা সহ 4টি সূরা, মিনিমাম 4টি সূরা সবাই এমনভাবে শুদ্ধ করুন যেন মৃত্যুর আগে আপনি ওই শুদ্ধ সূরাটা নিয়ে কবরে যেতে পারেন। তার মানে এটা বলছি না যে কবরে কি সূরা ফাতিহা জিজ্ঞাসা করবে কিনা, মানে বলছি মৃত্যুর আগে অন্তত অ্যাটলিস্ট একটা নামাজও এমন হোক যে নামাজ আপনি পরিপূর্ণ শুদ্ধ সূরা দিয়ে পরিপূর্ণ শুদ্ধ তিলাওয়া দিয়ে আপনি আদায় করেছেন। ওকে, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।